ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আগামী পরশু দিন মানে 23 তারিখে বাজেট এবং বাজেটের আগে একটা সেশন আছে সোমবার। তো সোমবারে ইম্পর্টেন্ট ট্রেডিং লেভেল কি থাকবে নিফটি ব্যাংক নিফটির ক্ষেত্রে, মিড ক্যাপ সিলেক্টের ক্ষেত্রে। লাস্ট দিন যেখানে আমরা দেখেছিলাম মিড ক্যাপ সিলেক্ট একটা মুভমেন্ট লোয়ার নিচের দিকে দেখিয়েছিল এবং নিফটিতে যদি দেখি নিফটিতে একটা বেয়ারিশ ক্যান্ডেল ফর্ম হয়েছে এবং ব্যাঙ্ক নিফটি একটা ইম্পর্টেন্ট লেভেলের কাছে ট্রেড করছে। তো এখান থেকে আগামী কালের ট্রেডিং প্ল্যান কি হতে পারে, এর মধ্যে রিলায়েন্স এবং উইপ্রো রেজাল্ট এসছে, এছাড়াও আরও অনেকগুলি ব্যাংকের এবং অনেকগুলি স্টকের রেজাল্ট এসছে। এর মধ্যে দুটো ইম্পর্টেন্ট ব্যাংকের স্টক কোটাক মহিন্দ্রা ব্যাংক এবং এইচডিএফসি ব্যাংকের যে রেজাল্ট এসছে, আমি সকালে দুটো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আলাদা আলাদা ভিডিওতে ডিটেলস অ্যানালিসিস শেয়ার করেছি, আপনারা গিয়ে দেখতে পারেন। কারণ ব্যাঙ্ক নিফটির নেক্সট মুভমেন্ট যেটা হবে, এখান থেকে যে কোনো দিকে ব্যাঙ্ক নিফটির বড় মুভমেন্ট হবে এবং এই বড় মুভমেন্ট ট্রিগার করবে এই ব্যাঙ্কিং সেক্টরের রেজাল্ট। তো এখান থেকে আগামীকাল বাকি যে দুটি মানে যে স্টকের এখানে রেজাল্ট এসছে তার মধ্যে উইপ্রো এবং রিলায়েন্সের ওয়েটেজ নিফটিতে আছে। তো তাদের কেমন মুভমেন্ট হতে পারে। এখন যদি আমরা দেখি গিফট নিফটি মোর দ্যান 100 পয়েন্ট নেগেটিভে ট্রেড করছে। তো এখান থেকে যদি পজিটিভে আরও একটু উপরের দিকে মুভমেন্ট হয় বা যদি এখান থেকে আগামীকাল 100 পয়েন্ট নেগেটিভে ওপেন হয়, সেক্ষেত্রে ট্রেড প্ল্যান কীভাবে করা যেতে পারে। দেখুন, যদি আমরা রেজাল্ট দেখি এখান থেকে রিলায়েন্সের যে রেজাল্ট এসছে, রিলায়েন্সের রেজাল্ট কিন্তু এখানে বলছে নিউজ চ্যানেল যদি আপনি দেখেন, রিলায়েন্সের ইন্ডাস্ট্রিজ Q1 রেজাল্টস, নেট প্রফিট 15,138 crore, রেভিনিউ রাইজেস 11%। তাহলে নেট প্রফিট এটা কত হয়েছে? নেট প্রফিট হয়েছে 15,138 কোটি টাকা এবং রেভিনিউ বেড়েছে এখানে 11%। বাট এখানে এটা বলেনি যে এখানে কিন্তু তাদের প্রফিট ডিক্লাইন হয়েছে, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস যদি দেখি প্রফিট এখানে কমেছে। দেখুন এখানে আবার ভিতরের দিকে তখন এখানে দেখছে যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড রিপোর্টেড নেট প্রফিট 15,138 crore for the April-June quarter and declines 5.5% compared to the same quarter last year. তো লাস্ট ইয়ারের সেম কোয়ার্টার যদি আমরা কম্পেয়ার করি মানে ইয়ার অন ইয়ার বেসিসে, তাও এখানে প্রফিট ডিক্রিজ করেছে, কিন্তু রেভিনিউ কিছুটা এখানে 11% রেভিনিউ ইনক্রিজ করেছে। অপারেটিং প্রফিট দেখি, দেখুন অপারেটিং প্রফিট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে এখান থেকে 42,516 কোটি টাকা থেকে ডিক্লাইন করেছে, কমেছে 38,765 কোটি টাকা। এবং দেখুন জুন কোয়ার্টার লাস্ট যদি 2023 হিসেবে দেখি তাহলে কিন্তু এখান থেকে বাড়েনি, ঠিক আছে। 38,093 মানে 38,093 থেকে এখানে 38,700, খুব একটা বেশি বাড়েনি, সামান্য এখানে কিন্তু অপারেটিং প্রফিট। নেট প্রফিট যদি দেখি, দেখুন নেট প্রফিট লাস্ট কোয়ার্টারে জুনে ছিল আপনার এখান থেকে 18,258, এটা থেকে দেখুন বরং নেট এখানে যদি প্রফিট দেখি নেট প্রফিট কমেছে। এবং যদি কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দেখি 21,243 থেকে এটা কমে 17,445। এই রিসেন্টলি যে জিওর যে ট্যারিফ বেড়েছে, মানে যে টেলিকম সেক্টর থেকে রিলায়েন্সের যে ইনকাম, সেটা কিন্তু আগামী দিনে বাড়বে, প্রফিট সেখান থেকে আগামী দিনে বাড়বে, বাট সেটা রিফ্লেক্ট হবে নেক্সট কোয়ার্টারে। কিন্তু রিলায়েন্সের যদি আমরা দেখি এখান থেকে অয়েল বিজনেস, রিলায়েন্সের বাকি যে বিজনেসগুলো আছে, যেগুলো গার্মেন্টসের বিজনেস আছে এবং রিটেল যে বিজনেস আছে, সেই বিজনেস থেকে কিন্তু রিলায়েন্সের বিশাল কিছু প্রফিট হচ্ছে না। প্রফিট যেখানে জায়গা মেন হচ্ছে সেটা জিও, প্রফিটের মেন যে জায়গা সেটা হচ্ছে জিও। তো এখান থেকে যদি আমরা দেখি রিলায়েন্সের ইয়ার অন ইয়ার বেসিসে এখানে প্রফিট ডিক্লাইন, রেভিনিউ বাড়লেও কিন্তু প্রফিট বাড়েনি। তো সেক্ষেত্রে রিলায়েন্সের যদি আমরা মুভমেন্ট দেখি এবং এখানে যদি আমরা এডিআরের মুভমেন্ট দেখি, রিলায়েন্স এডিআর কিন্তু এখন 4% ডাউন, 4% নেগেটিভে। দ্যাট মিনস লাস্ট দিন আমরা রিলায়েন্সে 2% নেগেটিভে ট্রেড হতে দেখেছি, 2% ডাউন। এবং আজকে যদি এখানে 4% এডিআর হয় তাহলে নেক্সট ডে এখান থেকে 2% ডাউন রিলায়েন্স হতে পারে এবং ওপেনিংয়ে যদি দেখিয়ে দেয়, এবং তার জন্য গিফট নিফটি এখন 100 পয়েন্টের বেশি গ্যাপ ডাউন হয়তো বা দেখাতে পারে। বাট আগামী দিনে যখন মার্কেট ওপেন হবে, সেক্ষেত্রে ওপেন হওয়ার পরে রিলায়েন্সের ইম্পর্টেন্ট লেভেল কিন্তু ওখান থেকে হবে। আর যদি কারেকশন আসে এই রেজাল্টের পরে, সেক্ষেত্রে বাজেট ডে পর্যন্ত হোল্ড করা যেতে পারে। এবং আগামী কালের হিসাবে যদি আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু রিলায়েন্স 2% নেগেটিভ দেখাতে পারে, কারণ এডিআরের যা হিসাব। এবং এর সঙ্গে সঙ্গে যদি আমরা উইপ্রো রেজাল্টকে দেখি, দেখুন উইপ্রো একটা স্টক যার রেজাল্ট এসছে Q4 এর রেজাল্ট, উইপ্রোর যে রেজাল্ট এসছে জুন কোয়ার্টারের রেজাল্ট, এই জুন কোয়ার্টারের রেজাল্ট কিন্তু রেভিনিউ ডিক্লাইন করেছে এবং রেভিনিউ ডিক্লাইন করেছে, প্রফিট ডিক্লাইন করেছে। এবং যাদের কোম্পানির যে সিইও, তার কথা অনুযায়ী ম্যাক্রো এনভায়রনমেন্টের আনসার্টেনিটি কিছু আছে, যার জন্য এটার এফেক্ট পড়েছে এর উপরে।
তো এটা খুব একটা ভালো নিউজ নয়, এবং স্টকের মুভমেন্ট পজিটিভ সাইডে আমরা দেখেছিলাম। সেখান থেকে যদি আমরা দেখি এই উইপ্রো এডিআর যে আছে, উইপ্রো এডিআর কিন্তু 11% ডাউন, 11% ডাউন। লাস্ট দিন যখন ট্রেড হচ্ছিল 2% ডাউন ছিল, 11% ডাউন মানে এখান থেকে 7-8% মিনিমাম এখান থেকে নিচের দিকে একটা মুভমেন্ট দেখাতে পারে, যা হিসাব এডিআর অনুযায়ী যেটা দেখাচ্ছে সেটা হতে পারে। তো এখান থেকে রেভিনিউ গ্রোথ স্লাইটলি আর ইভেন ডিক্লাইন ডিউরিং দ্য জুন কোয়ার্টার। আর এখানে দেখুন 0.5% ডিক্লাইন, 1.5%। আচ্ছা, এখানে যদি আমরা একটা ওভারভিউ দেখে নিই, দেখুন যদি আমরা উইপ্রো একটা ওভারভিউ দেখে নিই কী হয়েছে, তো এখানে সেল যদি আমরা দেখি লাস্ট কোয়ার্টারের থেকে, এই লাস্ট কোয়ার্টার ছিল 22,208 কোটি টাকা থেকে এটা কমেছে। এবং যদি এখানে সেল থেকে জুন কোয়ার্টারে 22,800 থেকে এটা হয়েছে 21,000 সামথিং, তো এটাও কমেছে। দ্যাট মিনস ইয়ার অন ইয়ার বেসিসে যদি দেখি তাও কমেছে, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে তাও কমেছে। এখানে যদি প্রফিট, নেট প্রফিট দেখি লাস্ট কোয়ার্টারে গত বছর এই কোয়ার্টারে ছিল 2,886 কোটি টাকা, সেখান থেকে সামান্য বেড়ে 3,037 কোটি টাকা হয়েছে। বাট লাস্ট কোয়ার্টারের থেকে যদি দেখি এখানে নেট প্রফিট কিছুটা বেড়েছে, বাট রেভিনিউ কিন্তু বাড়েনি। প্রফিট বেড়েছে, রেভিনিউ কমেছে। রেভিনিউ মানে কি, যে টোটাল যদি আমরা দেখি, দেখুন যে ইনকাম যেটা হয়েছে, ইনকাম কিন্তু কমেছে। সেল যদি আমরা দেখি, সেল কমেছে, অথচ প্রফিট বেড়েছে। তার মানে কি, তার মানে এখানে কোম্পানির তার যে এমপ্লয়ি কস্ট বা যে অন্যান্য যে কস্ট আছে, কস্ট এখানে কম করেছে। কস্ট কম করার জন্য এখানে প্রফিট দেখাতে পেরেছে, বাট অ্যাকচুয়ালি সেল কিন্তু কোম্পানির কমেছে। দ্যাট ইজ নট গুড, এটা ভালো নয়। ঠিক আছে, যদি সেল বাড়তো, সেখানে ইনকাম বাড়ছে, সেখানে প্রফিট বাড়ছে, বা সেখানে যদি প্রফিট কমও হয় তাও ঠিক আছে, বাট সেল কমে যাচ্ছে, প্রফিট বাড়ছে, তার মানে কি কস্ট কাটিং, কোম্পানি কস্ট কাটিং করছে। এটা দ্যাট ইজ নট গুড। এবং এটার যে কারণ হিসেবে কিন্তু কোম্পানির সিইও বা কোম্পানির তরফ থেকে, ম্যানেজমেন্টের তরফ থেকে বলা হচ্ছে যে ম্যাক্রো ইকোনমিক যে আনসার্টেনিটি, তার জন্য এটা হতে পারে। মানে বড় যে ইকোনমিক যে ফ্যাক্টরগুলো আছে আগামী দিনে, যেগুলো এই কোম্পানির জন্য ভালো নাও হতে পারে। তো সেই সিচুয়েশনে দ্বারা এই দুটি স্টকের যদি নেগেটিভ সাইডে মুভমেন্ট হয়, তার জন্য কিন্তু আমার নিফটিতে একটা এফেক্ট পড়তে পারে। আর নিফটিতে নেগেটিভ সাইডে এফেক্ট হলে নিফটি এখান থেকে নিচের দিকে যেতে পারে। বাট নিফটি নিচের দিকে সাপোর্ট লেভেল কোথায়, দেখুন ইনিশিয়ালি তো নিফটির সাপোর্ট লেভেল এখানে 24,500, এবং 24,500 লোকে যদি পরের দিন নিফটি ব্রেক করে, তাহলে সেক্ষেত্রে নিচের দিকে 24,200 থেকে এখান থেকে 24,300, মানে এখানে যদি আমরা দেখি 24,360 নেক্সট সাপোর্ট লেভেল, এবং 360 লেভেল ব্রেক করলে 24,200 একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল নিফটির ক্ষেত্রে। এখন যদি উপরে দেখি আমরা, নিফটি রয়েছে কোথায়, 500 লেভেল যদি ব্রেক করে, তাহলে এখানে 150 পয়েন্ট ব্রেক করলে আরও 1-150 পয়েন্টের মুভমেন্ট হতে পারে। বাট এখনই পর্যন্ত যা সিচুয়েশন দেখাচ্ছে 100 পয়েন্ট গ্যাপ ডাউন। এবার একদিনে 1% গ্যাপ ডাউন, মানে গ্যাপ ডাউন হওয়ার পরে একদিনে 1% মুভমেন্ট নিচের দিকে হতেই পারে। বাট নিচের দিকে মুভমেন্ট হলে এখানে সাবধানতা এটাই থাকবে, কারণ কি, যেহেতু একটা বড় ইভেন্ট আছে, সেটা হচ্ছে বাজেট। ঠিক আছে, বাজেট কবে আছে না, বাজেট পরশু দিন আছে 23rd। এবার তার আগের দিন যদি বাজারে কোনো কারণে কারেকশন আসে, ফল আসে, সেক্ষেত্রে আমি পজিশান ক্যারি করবো না এখান থেকে। কারণ পজিশান যদি এখানে ফল আসে ইন্টারডে বেসিসে, এখান থেকে আমি প্রফিট বুক করে এখানে বসে থাকবো। নেক্সট ডে বাজেটের দিন বা বাজেট ডের পরের দিন থেকে আবার নতুন করে বড় পজিশান এখান থেকে নিয়ে কাজ করা যেতে পারে। আর যদি এখান থেকে বাজারের উপরের দিকে মুভমেন্ট হতে হয়, দেখুন এখানে একটা যদি আমরা দেখি বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে, মানে পুরোটা এখানে খেয়ে ফেলেছে। লাস্ট দিনের যে মুভমেন্ট হয়েছিল, সেই মুভমেন্টটা খেয়ে ফেলেছে। আইটি স্টকে উইপ্রোর একটা নেগেটিভ রেজাল্ট, তার ফলে আইটি সেক্টরের একটা নেগেটিভ মুভমেন্ট হতে পারে, যে আইটি সেক্টর এখান থেকে মার্কেটকে তুলেছে। এখন যদি আমরা ফাইন্যান্সিয়াল সেক্টর দেখি, দ্যাট মিনস ব্যাঙ্কিং সেক্টরের ক্ষেত্রে দেখি, ব্যাঙ্কিং সেক্টরের এখানে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের খুব ভালো রেজাল্ট হয়নি, বাট প্রফিট কিন্তু এখানে বেড়েছে। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের অন্য কারণে প্রফিট বেড়েছে। এবং এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে যদি দেখি, এইচডিএফসি ব্যাঙ্কের রেজাল্ট খুব বিশাল কিছু না হলেও এস্টিমেট যেটা ছিল, জানি না এস্টিমেট কারা করে, বা বিভিন্ন নিউজ চ্যানেল যে এস্টিমেট করেছিল, সেই এস্টিমেটের থেকে কিন্তু এখানে ভালো হয়েছে, এটা এরকমটি বলা হচ্ছে। বাট বিশাল কিছু কিন্তু এখানে গেইন কিছু হয়নি। এবং মার্জিন বা তার যে প্রভিশন যেটা বলা হয়, এই প্রভিশন কিন্তু এখানে অনেকটা কমানো হয়েছে। প্রভিশন কমানোর জন্য কিছুটা হলেও প্রফিটের মুখ ব্যাংক দেখেছে। তো এখান থেকে কেমন মুভমেন্ট হতে পারে, সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল আগামীকাল বেসিসে ট্রেড প্ল্যান করা যাবে। নিফটির ক্ষেত্রে দেখুন, নিফটিতে যদি আমি এখানে 5 মিনিটের চার্ট ওপেন করি, লাস্ট দিন নিফটিতে আমরা একটা কারেকশন দেখেছিলাম। তো আগামীকাল যদি বড় গ্যাপ ডাউন ওপেন হয় এখান থেকে 100 পয়েন্ট 150 পয়েন্ট বা
50-60-70 পয়েন্ট যদি অ্যাটলিস্ট গ্যাপ ডাউন ওপেন হয়, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে যদি বাউন্স আসে সেক্ষেত্রে 24,500 কাছে যদি আসে সেখানে সেলিং অপরচুনিটি হবে এবং নিচের দিকে যে লো তৈরি করবে, লোকে ব্রেক করলে ফার্দার আরও নিচের দিকে মুভমেন্ট হতে পারে এবং ইনিশিয়াল টার্গেট 24,360 লেভেলকে ব্রেক করলে নিচের দিকে আরও মুভমেন্ট দেখাতে পারে। বাট বাজেট ডে যদি না থাকতো সেক্ষেত্রে এখান থেকে সেলিং সাইডে একটা প্ল্যান করা যেতে পারে। যেহেতু বাজেট ডে আছে সেহেতু সেলিং সাইডে প্ল্যান অ্যাগ্রেসিভলি করা যাবে না, কারণ বাজেটে কী আসবে আমি জানি না, আপনি জানেন না, কেউ জানে না। এখান থেকে যদি উপরের দিকে দেখি, উপরের দিকে মাল্টিপল রেজিস্ট্যান্স লেভেল থাকবে, বাট উপরের দিকে দেখুন এখান থেকে যদি আমরা দেখি 24,640 থেকে 660 এই লেভেলের উপরে যদি সাস্টেন করতে স্টার্ট করে এবং যদি 15-20 মিনিটের উপরে সাস্টেন করতে স্টার্ট করে এখানে, তাহলে এখান থেকে উপরের দিকে একটা মুভমেন্ট আসবে। সেক্ষেত্রে নিফটিকে উপরের দিকে 24,750-800 পর্যন্ত মুভমেন্ট দেখাতে পারে। এই হচ্ছে সিম্পল অ্যানালিসিস নিফটির আগামীকালের জন্য। এবার যদি আমি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটি যে সিচুয়েশনে দাঁড়িয়ে আছে, ব্যাঙ্ক নিফটি যে রেঞ্জ ছিল, রেঞ্জ কিছুটা হলো এখন ছোট হয়েছে। সেই রেঞ্জটা কি লাস্ট দিন একটা ইনসাইড ক্যান্ডেল তৈরি করেছে, মানে ভিতরে আগের দিনের যে ক্যান্ডেল ছিল তার ভিতরে একটা ক্যান্ডেল, এবং এখানে উপরের দিকে যদি আমরা দেখি 52,500 লেভেল রেজিস্ট্যান্স লেভেল, 52,500 লেভেল হচ্ছে আমার মেন রেজিস্ট্যান্স লেভেল এখান থেকে, মানে ছোটোখাটো ইন্টার রেজিস্ট্যান্স লেভেল। এবং নিচের দিকে যদি দেখি এটা হচ্ছে 52,200। তো 52,200 নিচে আরেকটুখানি আমি আসবো 52,140 থেকে মোটামুটি 52,140 থেকে 52,000, এই যে রেঞ্জ, এই রেঞ্জটা ইম্পর্টেন্ট থাকবে আগামীকালের জন্য। এর যেদিকে ব্রেক করবে সেদিকে 150-200 পয়েন্টের মুভমেন্ট হবে এবং 52,150 লেভেল যদি 140 লেভেল যদি ব্রেক করে নিচের দিকে 52,000-এর টার্গেট হবে এবং 52,000 লেভেল যদি ব্রেক করে নিচের দিকে 51,800 থেকে 750 টার্গেট ব্যাঙ্ক নিফটি এখানে দেখাতে পারে। এবং উপরের দিকে যখনই ব্যাঙ্ক নিফটি 52,500 উপরে ট্রেড করতে স্টার্ট করবে সেক্ষেত্রে উপরের দিকে নেক্সট টার্গেট 52,600, মাইনর একটু হার্ডেল থাকবে, একটু মাইনর রেজিস্ট্যান্স লেভেল থাকবে 600-650 লেভেল ব্রেক করলে এখান থেকে 750 মানে 52,750, 52,750 থেকে 52,800 সেই ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেলে গিয়ে পৌঁছাবে। এবং এই লেভেলকে যদি ফার্দার ব্রেক করে বাজেটের আগে, তাহলে কিন্তু এটা উপরের দিকে মুভমেন্ট আসবে এবং ফাইনালি বাজেটের দিন যদি এই লেভেলকে ব্রেক করে উপরে ক্লোজ দেয়, তাহলে এরপরে একটা ট্রেন্ডিং মুভমেন্ট 500 থেকে 1000 পয়েন্ট আমরা উপরের লেভেলে দেখতে পারি। এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি। এবং ব্যাঙ্ক নিফটি নিচের দিকে যদি মুভমেন্ট হয়, যদি কোনো বাজে এফেক্ট ফেলে এর ফলে, তাহলে কিন্তু নিচের দিকে মুভমেন্ট হলে যখনই 51,780 বা 51,750 লেভেলকে ব্রেক করে 750, 51,750 লেভেলকে যখনই ব্রেক করবে, তাহলে তার নিচে কিন্তু 500 পয়েন্টের মুভমেন্ট এখানে দেখা যেতে পারে। এরপরে মিড ক্যাপ সিলেক্টের ক্ষেত্রে যদি দেখি, মিড ক্যাপ সিলেক্ট দেখুন, মিড ক্যাপ সিলেক্টের আমরা লাস্ট দিন একদম যখনই এই লোকে ব্রেক করেছিল 12,400 লেভেল, তখন থেকে আমরা মিড ক্যাপ সিলেক্টের সেল অন রাইজ এবং নিচের দিকে এখান থেকে পুরোটা আমরা ক্যাপচার করতে পেরেছিলাম। আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম মিড ক্যাপ সিলেক্ট এই লেভেল ব্রেক করে নিচের দিকে মুভমেন্ট হবে, সেখানে এই টার্গেট। এবার যেখানে এসে দাঁড়িয়েছে মিড ক্যাপ সিলেক্ট, এটাও একটা ইম্পর্টেন্ট লেভেল এবং ফাইনালি আগামীকাল যদি দেখেন মিড ক্যাপ সিলেক্ট এখানে ফ্ল্যাট ওপেন হচ্ছে এবং এখান থেকে গুটি গুটি পায়ে যদি মিড ক্যাপ সিলেক্ট এখানে 12,150 লেভেলকে ব্রেক করেছে, নিচের দিকে নেক্সট টার্গেট হচ্ছে 12,000 লেভেল এখানে কিন্তু দেখাতে পারে। 12,150 লেভেল ব্রেক করলে এখানে নিচের দিকে 12,100 দিকে এগোতে পারে এবং 12,000 লেভেল এবং 12,000 লেভেল ইনিশিয়ালি সাপোর্ট লেভেল থাকবে। যেহেতু বাজেট আছে এখান থেকে কিন্তু বাজার রিভার্সও আসতে পারে, যেগুলো রিভার্স গিয়ে বাজার আবার 12,200 উপরে ক্লোজ করে দিল, দ্যাট মিনস কোনো ডিসিশন থাকবে না। তার মিনস এখান থেকে কিন্তু বাজারে বাজেটের পরে নেক্সট যে মুভমেন্ট সেটা ট্রিগার হবে, বাজেট কেমন হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, কোন সেক্টর কি বুস্ট পাচ্ছে না পাচ্ছে তার উপরে ডিপেন্ড করবে। এর সঙ্গে সঙ্গে আরেকটা ছোট করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে যদি এখানে আমি ফিন নিফটি বলে দিই, ফিন নিফটি, কারণ আপনারা অনেকেই আছেন যারা ফিন নিফটিতে ট্রেড করেন আবার শেয়ার করেছেন। ফিন নিফটি অলমোস্ট ব্যাঙ্ক নিফটির মতো, এরও ক্ষেত্রে একটা রেঞ্জ আপনি মার্ক করে নিন। সেটা হচ্ছে এখান থেকে যদি আমরা দেখি ফিন নিফটি মোটামুটি 23,550, ঠিক আছে, আর উপরের দিকে মার্ক করে নিন 23,800। এই মোটামুটি 250 পয়েন্টের যে রেঞ্জ আছে, রেঞ্জের মধ্যে থাকলে কোনো ট্রেড প্ল্যান নেই। এই রেঞ্জ থেকে যেদিকে বের হবে সেদিকে গিয়ে যদি ক্লোজ দেয় দেন সেদিকে কিন্তু 200-400 পয়েন্টের মুভমেন্ট এই ফিন নিফটি দেখাতে পারে। যদি নিচের দিকে ব্রেক করে সেক্ষেত্রে নিচের দিকে এখান থেকে 200-400 পয়েন্টের মুভমেন্ট, মিনিমাম 200-300 পয়েন্টের মুভমেন্ট, কারণ এই লেভেলকে ব্রেক করলে এখান থেকে নিচের দিকে নেক্সট টার্গেট হবে, এখান থেকে দেখুন নেক্সট টার্গেট হবে 23,400, মানে 550 থেকে 23,400, ঠিক আছে, মানে 150 পয়েন্ট। এবং এই লেভেল ব্রেক করলে ফার্দার নিচের দিকে 23,100, 23,000। বাট লেভেল প্রথম যদি ব্রেক করে তবেই সেকেন্ড যদি ব্রেক করে তবেই থার্ড। বাট যে রেজাল্ট এসছে রেজাল্টের বেসিসে কেমন মুভমেন্ট হবে আমারও অজানা, কারণ এখানে প্রেডিক্ট করা মার্কেটকে খুবই মুশকিল, এই মার্কেট এই রেজাল্টকে কীভাবে নিচ্ছে। কারণ এইচডিএফসি ব্যাঙ্কের যে রেজাল্ট এসেছে রেজাল্টের পরে যে মুভমেন্ট হবে তার এফেক্ট কিন্তু এখানেও পড়বে। আর যদি এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয়, যদি 23,800 উপরে ক্লোজ দেয় সেক্ষেত্রে
24,000 মুভেবল কিন্তু দেখাবে এবং এটা ক্লোজটা কিন্তু আগামী যে বাজেট আছে বাজেটের পরে হতে হবে। ছোটোখাটো ট্রেড প্ল্যান এখানে ইন্টারভিউ বেসিসে প্ল্যান করা যেতে পারে বাজেটের আগে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিও। ধন্যবাদ।